নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন সাহিত্যিক তারাজ্যোতি মুখোপাধ্যায় রচিত গল্প মনের ঘরে মন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। সাহিত্যিক তারাজ্যোতি মুখোপাধ্যায় রচিত মনের ঘরে মন। সাত পাক ঘোরানো শেষ, এবার মালা বদল। মালাটা বরের গলায় পরাবার মুহূর্তে আচমকা হাতটা থরথর করে কেঁপে উঠল অর্চনার। সঙ্গে সঙ্গে একরাশ আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা মুখে। তারপর কাঁপা কাঁপা হাতে দুচোখ ঠেকে শঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠল অর্চনা। কি হলো? কি হলো? কি হলো কি হলো করে রব উঠল চারপাশ থেকে। ততক্ষণে মূর্ছা গেছে অর্চনা। অর্চনার বরদা তাড়াতাড়ি ওকে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে শুইয়ে দিল বিছানায়। মুখে চোখে জলের ছিটে দিতে লাগল অর্চনার ছোট বোন প্রতিমা। কয়েকজন তখন অর্চনাকে ঘিরে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। ফিসফিসিয়ে দু একজন জিজ্ঞেস করছে, হঠাৎ কি হলো? ফিটের অসুখ নাকি? বড় বৌদি অর্চনার চোখে মুখে জলের হাত বুলিয়ে দিতে দিতে বলছে, না না, ওসব কিছু নয়, আসলে সারাদিন উপোস করে আছে তো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ততক্ষণে অর্চনা অনেকটা সামলে নিয়েছে নিজেকে। এখন সকলের কথাই তার কানে ঢুকছে। তবু ইচ্ছে করে চোখ বন্ধ করে আছে অর্চনা। ভরসা পাচ্ছে না চোখ খুলতে। চোখ মেলে তাকালেই তো এক্ষুনি একগাদা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার থেকে আরও কিছুক্ষণ চোখ বুজিয়ে পড়ে থাকলে ভিতটা হয়তো কিছুটা পাতলা হবে, আর তখন ভেবে চিনতে জুৎসই একটা কৈফিয়ত দিয়ে লোকের মুখ বন্ধ করতে পারবে সে। ওদিকে পুরুতমশাই ডাকাডাকি শুরু করে দিয়েছেন। কি হলো, এখনো জ্ঞান ফেরেনি, তাড়াতাড়ি জ্ঞান ফিরিয়ে পিঁড়িতে এনে বসান, বিয়ের মন্ত্রটা পড়িয়ে দিলেই হয়ে যায়, তারপর আপনারা বরকনেকে বাসর ঘরে বসিয়ে দিন। অর্চনার বাবা মা নেই। বরদার বড় বৌদি মা বাবার অভাব পূরণ করেছে। বরদা ছুটে গিয়ে পুরুতমশাইকে বুঝিয়ে বলছে, আর একটু সবুর করুন ভট্টাচার্যি মশাই, জ্ঞান না ফিরলে কাকে দিয়ে মন্ত্র পড়াবেন? সকাল থেকে তো খাওয়া দাওয়া নেই, তাই একটু কাহিল হয়ে পড়েছে বোধহয়, এখনই ঠিক হয়ে যাবে। দাদার কথা সবই কানে যাচ্ছে অর্চনার। মনে মনে ভাবল, বেচারা দাদা। চোখে তার দুফোঁটা জল টলটলিয়ে উঠল। এতক্ষণ একটু ভুলে ছিল অর্চনা, আবার যেন সে আদিত্যকেই দেখতে পেল চোখের সামনে। চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সামলে নিল নিজেকে। আদিত্য কি সত্যি সত্যি তাহলে আত্মহত্যা করেছে? ডানপিটে গোয়ার গোবিন্দ ছেলেটা সব পারে, সব। অর্চনার বিয়ের কথা পাকা হওয়ার পর আদিত্য শাসিয়েছিল ওকে, তুই যদি সত্যি বিয়ে করিস তাহলে আমি বিষ খেয়ে মরব, আর যখন তুই বিয়ের পিঁড়িতে বসবি ঠিক তখনই আমি আত্মহত্যা করব। তারপর ভূত হয়ে বিয়েবাড়িতে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেব। দেখিনিস আমি কি করি, আমাকে তো চিনিস না। ঘামতে শুরু করেছে অর্চনা। ডাক্তারকেও খবর পাঠানো হয়েছে, কিন্তু উনি রুগী দেখতে কলে বেরিয়েছেন। কল থেকে ফিরলেই এখানে পাঠিয়ে দেবে বলেছেন ওনার স্ত্রী। ডাক্তারে ফিরতে কিছুটা সময় নেবে। ততক্ষণ আমরা আদিত্য আর অর্চনার সম্পর্কটা একটু বুঝে দেখি। চলে যাই কিছুদিন আগের ঘটনায়।
আদিত্যদের বাড়ি এ পাড়ারই শেষ সীমানায়। একই পাড়ার ছেলে মেয়ে আদিত্য আর অর্চনা। সেই সূত্রেই আলাপ পরিচয়, তারপর ধাপে ধাপে ঘনিষ্ঠতা। অবশ্য অর্চনা আদিত্যকে খুব বেশি একটা পাত্তা দিত না, কিন্তু আদিত্য ছিল নাছোড়। ওরা প্রায় সমবয়সী। আদিত্য বরং অর্চনার থেকে বছরখানেকের ছোটই হবে। প্রথম প্রথম অর্চনা বলতো, এই তুই আমাকে দিদি বলবি। উত্তরে আদিত্য মুখ ভেঙচে বলতো, দিদি বলবে না আরও কিছু, তোকে আমি অর্চু বলে ডাকব। অর্চনা ঠোঁট উল্টে বলতো, ইস কত শখ, অর্চু বলে ডাকবে, মারব গালে এক চড়। জবাবে আদিত্য হাসতে হাসতে গালটা বাড়ি দিয়ে বলতো, মার, যত খুশি মার, তোর হাত আমার গালে পড়বে, তারপর তোর ঠোঁট আমার ঠোঁটে। তখন একটা চাঁটা কষিয়ে আদিত্যকে ধমকাতো অর্চনা, দেখ আদি, অসভ্যতা করলে কিন্তু খুব খারাপ হবে, বাবাকে বলে দেব। আদিত্য বেহায়ার মতো হাসতে হাসতে বলতো, সে কি রে, তুই এসব কথা বাবাকে বলতে পারবি? তোর লজ্জা করবে না? এসব কথা যখন হতো তখন অর্চনা কলেজের ছাত্রী, আর আদিত্য বারবার পরীক্ষায় ফেল করে তখনও স্কুলেই পড়ে আছে। সেই সময় একদিন অর্চনা বলেছিল, এসব বাজে ব্যাপারে মন না দিয়ে পড়াশুনোটা করত, একটা পাশও তো এখনো করতে পারলি না। উত্তরে আদিত্য বলেছে, বেশ, মন দিয়ে পড়াশুনো করব, পাশ করলে আমাকে বিয়ে করবি তো? অর্চনা সঙ্গে সঙ্গে চোখ পাকিয়েছে। ফের বাঁদরামি, বেদম মার খাবি বলছে। বিয়ে নিয়ে ঠাট্টাই আর কি, সবসময় ভালো লাগে না আদি। আদিত্য একগাল হেসে উত্তর দিয়েছে, বেশ বেশ, সবসময় বলছি নে, মাঝে মাঝে একটু মনে করিয়ে দিচ্ছি। অর্চনা তাই শুনে রাগ হয়েছে খুব, কিন্তু ওর ছেলে মানুষের মতো কথা শুনে হাসিও চাপতে পারত না। তাই দেখে আদিত্য খুশি খুশি মুখে বলতো, হাসলে তোকে কি সুন্দর দেখায় মাইরি, আর তুই কিনা সবসময় আমার সঙ্গে রেগে রেগে কথা বলিস। পাগলের প্রলাপ শোনার সময়ও অর্চনার নেই, ধৈর্যও নেই। ছেলেটা সত্যিই ডান পিঠে, পাড়ায় মাস্তানি করে বেড়ায়, ওর সাগরেদরা ওকে গুরু বলে। চেহারাটা অবশ্য সুন্দর, লম্বা চওড়া, ধপধপে রং, বয়সের তুলনায় একটা ভারী কি ভাব আছে ওর মধ্যে। তাই আদিত্য বয়সে 1 বছরের ছোট হলেও অর্চনার থেকে ওকে বড়ই দেখাত। আর অর্চনাকে ঠিক সুন্দরী বলা যায় না, তবে নিখুঁত শরীর। ওর সারা শরীরে একটা ঢেউ খেলানো ভাব আছে, আর তাতেই অনেকে আকৃষ্ট হয়, কিন্তু কেউ কাছে ঘেঁষতে পারে না আদিত্যর ভয়। অমন একটা মস্তানের আড়ালে আছে বলে অর্চনার এদিক দিয়ে খুব সুবিধে। 5টা ছেলের হ্যাংলামির হাত থেকে বেঁচে গিয়েছে সে। কিন্তু তাই বলে আদিত্যকে প্রশ্রয় দিতে অর্চনা সম্পূর্ণ নারাজ। ও শোনে না, তাই তাড়া খেয়েও ঘুরে ঘুরে ফিরে এসে বিরক্ত করে। আদিত্যকে যে ভালোবাসে না তা নয়, বাসে, তবে সে ভালোবাসা জীবনসঙ্গিনী হবার ভালোবাসা নয়। আদিত্যকে খেলার সাথীর মতো ভালোবাসতে মন্দ লাগে না। ওর ছেলে মানুষই দেখে রাগও হয়, আবার হাসিও পায় অর্চনার। কিন্তু আদিত্য ব্যাপারটাকে মোটেই ছেলে মানুষ হিসাবে মনে করে কি না, তাই সুযোগ পেলেই একই কথার পুনরাবৃত্তি করে, আর ভীষণ জ্বালাতন করে অর্চনাকে। তখন অর্চনা এমএ পড়ে, ফাইনাল ইয়ার। সে বছরই আদিত্য স্কুল ফাইনাল পাশ করল টেনে টুনে। খবরটা পেয়েই ছুটল ইউনিভার্সিটিতে। শুভ সংবাদটা আগে দিতে হবে অর্চনাকে। অর্চনা তো দেখে অবাক, বলে, কিরে, এখানে কি মনে করে? আদিত্য উপচে পড়া হাসিতে মুখ ভরিয়ে বলছে, আজ আমাদের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছি।
খুশি হলো অর্চনা। বললে, বাহ, খুব ভালো, কি খাবি বল। সেদিন আদিত্যকে একটা রেস্টুরেন্টে বসিয়ে খাইয়েছিল অর্চনা। খেতে খেতে অর্চনা আদিত্যকে অনেক উপদেশ দিয়েছিল। বলেছিল, এখন থেকে আরও মন দিয়ে লেখাপড়া কর, কোন কলেজে ভর্তি হবি। আদিত্য বলেছিল, আর পড়ে কি হবে, পড়াটড়া আমার ভালো লাগে না রে, আমি ভাবছি একটা ব্যবসা শুরু করব, টাকা রোজগার করতে হবে তো, নইলে বিয়ে করব কি করে। অর্চনা উত্তরে বলেছিল, এর মধ্যে তোর বিয়ে দিচ্ছে বা কে? না না, ওসব মতলব ছাড়, কলেজে ভর্তি হয়ে যা তো। আদিত্য একটু ভেবেছিল, তারপর মাথা চুলকে বলেছিল, বেশ, তাই হবে, তবে একটা শর্ত আছে, তুই আমাকে পড়াবি, বল। কথাটা শুনে অর্চনা চোখ বুজিয়ে ভুরু কুঁচকেছিল। তারপর মৃদু হেসে বলেছিল, ঠিক আছে, বইপত্র নিয়ে আসিস, পড়িয়ে দেব। আদিত্য খুশির চোটে অর্চনার কোমর সাপটে জড়িয়ে ধরে বলেছিল, মাইরি, তুই আমাকে সত্যি ভালোবাসিস, আগের জন্মে নিশ্চয়ই তুই আমার বউ ছিলিস। অর্চনার সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে ধমক দিয়েছে, ফের ফের অসভ্যতা, কোমর থেকে হাত সরা, নইলে হাতের ওপর মারব এক ঘা। তুই তো আচ্ছা বেয়াদব ছেলে, মাস্টারের কোমর জড়িয়ে ধরিস। আদিত্য সঙ্গে সঙ্গে কোমর থেকে হাত সরিয়ে নিয়ে হাত জোর করে বলেছিল, ও সরি সরি, ভুল হয়ে গেছে মাস্টার মশাই। অর্চনা ওর হাবভাব দেখে শব্দ করে হেসেছিল, তারপর গম্ভীর হয়ে বলেছিল, পড়াবো পড়াবো, কিন্তু কোনো রকম বাঁদরামও করা চলবে না, বুঝেছ? এরপর যেদিন অর্চনার কাছে পড়তে এলো আদিত্য, সেদিন আবার একচোট গোলমাল। ওকে পরীক্ষা করে দেখল, কিছুই শেখেনি আদিত্য। এ ছেলে কলেজে শুধু নামটাই লিখিয়েছে, কিন্তু কাজ কিছু হবে না। অর্চনা নিরাশ কণ্ঠে বললে, স্রেফ 2কে পাশ করেছিস, তুই আর পড়ে কি করবি? আদিত্য হালকা হেসে বললে, কেন, আবার 2কে পাশ করব? তোর তো পাশ করা নিয়ে কথা। অর্চনা আর কথা বাড়ায়নি, শুধু মাথাটা চেপে ধরে বলেছিল, আজ বাড়ি যা আদি, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার মাথাটা বড্ড ধরেছে। এরপর পড়াশুনোর ব্যাপারে আর এগোতে পারেনি আদিত্য, কিন্তু ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দিয়েছিল। তখন মাস্তান আদিত্য ওর সাকরেদদের নিয়ে উঠে পড়ে লাগল কি করে ব্যবসাটাকে বড় করা যায়। এখন একমাত্র ধ্যান জ্ঞান তার টাকা রোজগার করা, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং ভালোভাবে দাঁড়াতে হবে। তার জন্য অতিরিক্ত পরিশ্রম করেও এতটুকু ক্লান্তি বোধ করে না। এরই মধ্যে একদিন অর্চনার সাথে তার দেখা হয়ে গেল। আদিত্যর হাতে একটা ফ্ল্যাট ফাইল। ওকে দেখে দাঁড়িয়ে পড়েছে অর্চনা। বললে, কি খবর রে, পড়াশুনো কেমন চলছে? আদিত্যর উত্তর, চলছে না, ওসব তো কবেই ছেড়ে ছুড়ে দিয়েছি, এখন একটা ব্যবসা শুরু করেছি। অর্চনা জিজ্ঞেস করল, কিসের ব্যবসা? আদিত্য উচ্ছ্বসিত হয়ে বলে, রুটির কারখানা করেছি, খুব ভালো চলছে, চল না তোকে দেখিয়ে আনি। অর্চনা এড়িয়ে যাবার চেষ্টা করেছিল, না রে, আজ থাক, আজ আমার অনেক কাজ। কিন্তু আদিত্য শুনলে তো, বললে, কাজ তো রোজই থাকে, আমি জানি, আমারও এখন অনেক কাজ রে অর্চু, তবু আজ আমার কাজটা দেখতে না হয় তোর একটা কাজের একটু ক্ষতিই করলি, চল চল, এই তো কাছেই। অতএব যেতে হয়েছিল অর্চনাকে। আদিত্য নিজের আপিস ঘরে নিয়ে গিয়ে বসালো অর্চনাকে, তারপর একটা ছেলেকে ডেকে বলল, এই শোন, সামনের দোকান থেকে 1 প্লেট মাংস নিয়ে আয় তো। ড্রয়ার থেকে টাকা বার করে ছেলেটির হাতে দিল। ছেলেটি এক ছুটে মাংস নিয়ে এলো। আদিত্য অর্চনার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বললে,
হাঁ করে দেখছিস কি? কারখানার টাটকা একটা 1/2 পাউন্ড রুটি এনে দে। রুটির প্যাকেটটা হাতে নিল অর্চনা। না দেখেই মোড়ক খুলতে যাচ্ছিল, কিন্তু প্যাকেটের ওপর নজর পড়তেই চোখ থমকে দাঁড়াল। বড় বড় হরপে লেখা, অর্চনা মিল্ক ব্রেড। অর্চনা মুখ তুলে আদিত্যর ওপর দৃষ্টি ফেলে বললে, এ কি পাগলামি করেছিস? আমার নাম দিয়েছিস কেন? আদিত্য স্বরকে যথাসম্ভব মোলায়েম করে বলেছিল, তুই ছাড়া আমার আর কে আছে অর্চু? অর্চনা চোখ পাকিয়ে বলেছিল, কেন? কেন রে? আমি তোর কে? আদিত্য শান্ত কণ্ঠেই বলেছিল, কেউ নোস, কিন্তু ইচ্ছে করলেই তো হতে পারিস রে। বলেই অর্চনাকে আর কিছু বলতে দিল না। বলল, রুটিটা খেয়ে বলতো কেমন হয়েছে? অর্চনার কপালে তখন কয়েকটা চিন্তার ভাঁজ, তবুও যন্ত্রচালিতের মতো রুটি ছিঁড়ে মাংসর ঝোলে ডুবিয়ে খেতে শুরু করল। আদিত্য দৃষ্টি তখন অর্চনার মুখের ওপর। ওর মনে হল অর্চনা জিভ নাড়িয়ে নাড়িয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। মনটা খুশিতে ভরে উঠেছিল আদিত্যর। সেদিন আর বিশেষ কথা হয়নি। রুটির প্রশংসা করে আদিত্যকে বাহবা দিয়ে চলে গিয়েছিল অর্চনা। এরপর যেদিন অর্চনাকে ধরল আদিত্য, সেদিন একেবারে সরাসরি সেই প্রস্তাবটাই পেশ করে বসল, যেটা এতদিন ইয়ার্কির ছলে ছলে বলে এসেছে। স্পষ্টই বললে, অর্চু, আর দেরি করিসনি, আমাদের বিয়ের দিনটা পাকাপাকি করে ফেল। অর্চনা কথা শুনে তেড়ে উঠেছিল। কি? বিয়ে? কার সঙ্গে? আদিত্য শান্ত গলায় বলেছিল, কেন আমার সঙ্গে? আমি তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, ভালো টাকা রোজগার করছি, আর 2 দিন পরে গাড়ি কিনব। বিয়ের পর তোর কোনো শখ বাকি রাখবো না রে অর্চু। অর্চনার মুখটা তখন রাগে লাল হয়ে উঠেছে, তবু নিজেকে কিছুটা সংযত করে বললে, দেখ আদি, ভেবেছিলাম স্পষ্ট কথাটা তোকে শোনাবো না, বড্ড রূঢ় হয়ে যাবে, কিন্তু তুই আমাকে বলাতে বাধ্য করছিস। এখনো বলছি, ভালো চাস তো নিজের পথ দেখ। উত্তরে আদিত্যও বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিল, পথ দেখতে বললেই তো আর দেখা যায় না। যে পথে এতদিন চলেছি তার ওপর আমার একটা অধিকার জন্মেছে, এটা আইনের কথা। অতএব সে পথ আমি কিছুতেই ছাড়ব না। তবে পথ যদি এঁকে বেঁকে গিয়ে থাকে, তাকে আমি টেনে সোজা করে নেব। অর্চনা ঠোঁট উল্টে ব্যঙ্গের সুরে বলেছিল, খুব কথা শিখেছিস দেখছি। পেটে বিদ্যে না থাকলেও সিনেমা দেখে নায়কের বুলি অনেকই আওড়াচ্ছিস। তারপরই মুখটাকে কঠিন করে নিয়ে অর্চনা বলেছিল, তুই আমার যোগ্য নোস, এটা কি আরো স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে? আদিত্য জোর দিয়ে বলেছিল, নিশ্চয়ই। কিসে আমি অযোগ্য বল? আমি একটা রুটির কারখানার মালিক, বউ পোষার ক্ষমতা আমার আছে, যথেষ্ট রোজগার করি, আর কি চাই? অর্চনা বাঁ চোখটাকে ঈষৎ কুঁচকে নিয়ে ব্যঙ্গের হাসি ঠোঁটে ফুলিয়ে বলেছিল, বাঁদরও খেলা দেখিয়ে অনেক টাকা রোজগার করে, সে টাকা বাঁদরওয়ালা তার থলিতে করে, কিন্তু তাকে বিয়ে করবার কথা স্বপ্নেও ভাবে কি? ভাবে না। আদিত্য মর্মাহত কণ্ঠে বলেছিল, তুই আমাকে একটা বাঁদরের সঙ্গে তুলনা করলি? উত্তরে অর্চনা বলেছিল, করতাম না, যদি না তোর মুক্তোর মালা পরার শখ হতো। দমেনি আদিত্য। দাঁতে দাঁত ঘষতে ঘষতে উত্তপ্ত কণ্ঠে আদিত্য বলেছিল, তোর খুব দেমাক হয়েছে দেখছি, বিদ্যের দেমাক, রূপের দেমাক। তোর এই রূপের দেমাক আমি একদিনেই ভেঙে দিতে পারি, জানিস? অ্যাসিড ছুঁড়ে তোর এই মুখখানা আমি পুড়িয়ে দিতে পারি। অর্চনার রাগ আরও চড়ে উঠল।
রাগে তখন তার সারা শরীর কাঁপছে, ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটেছে। চেরা চেরা গলায় বললে, তাই দিস, দেখব কত সাহস তোর। তোর এই মাস্তানি মার্কা কথায় আমি ভয় পেয়েছি ভাবছিস? আমি ভয় পাই না। কথাগুলো বলেই চলে যাচ্ছিল, কিন্তু মুখে বললেও আদিত্যকেও ছোটবেলা থেকেই চেনে। ওর অসাধ্য কাজ কিচ্ছু নেই, তাই মনের ভয়টা চাপা দিয়ে স্বরটাকে কিঞ্চিত মোলায়েম করে বলেছিল, হেই তোর ভালোবাসা, অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দিতে চাস? বেশ বেশ। সেদিন এই পর্যন্ত, কিন্তু এরপর যেদিন দেখা হলো, সেদিন আদিত্যর গলায় ছিল অন্য সুর, বড় করুণ আকুতি। অর্চনা দুটো হাত জড়িয়ে ধরে বলেছিল, বিশ্বাস কর অর্চু, আমি শুধু তোকেই ভালোবাসি, সত্যি ভালোবাসি। আজ নয়, সেই ছোটবেলা থেকে। তোকে ছাড়া আমি বাঁচব না রে। অর্চনা ওকে বুঝিয়ে বলেছিল, ভালোবাসিস সে তো ভালো কথা, কিন্তু ভালোবাসলেই যে আমাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। ভালোবাসা তো অনেক রকমের হয়। আমার বিয়ের পরও তোর এই ভালোবাসা আমি মনে রাখব। দেশে তো মেয়ের অভাব নেই, দেখে শুনে একটা বিয়ে করে ফেলেবার। আদিত্য বলেছিল, হার জ্ঞান দিসনি অর্চু, আমি সব জানি, সব বুঝি। বিয়ে যে কোনো একটা মেয়েকে করা যায়, কিন্তু মনের মানুষ তো আমার একটাই। তাকে বাদ দিয়ে আমি কাকে বিয়ে করব? অর্চনা উত্তরে বলেছিল, আমারও তো সেই একই অবস্থা আদি। আমারও মনের একটা ছক আছে, সেই ছক অনুযায়ী আমাকে স্বামী বেছে নিতে হবে, নইলে তাকে আমার মনের মানুষ করে নিতে পারবো না। আর তোকে বিয়ে করলে সেই ছক যে মিলবে না, তোকে আমার স্বামী বলে মনেই হবে না। তার থেকে তুই একটা সুন্দরী মেয়ে বিয়ে করে ফেল, বলিস তো আমিও খোঁজ করতে পারি। আদিত্যর গলা তখন প্রায় বুঝে গেছে, কান্না ভাঙা স্বরে বলেছিল, থাক, হার তার দরকার হবে না। যেদিন তুই বিয়ের পিঁড়িতে বসবি, সেদিন আর আমি এই ইহজগতে থাকব না। স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়ব, আর সে ঘুম কোনোদিনও ভাঙবে না। ওর কথা শুনে অর্চনাও মিনিট কয়েকের জন্য মুষড়ে পড়েছিল। গোয়ার গোবিন্দ ছেলেটার চোটপাটি শুনে এসেছে এতদিন, হঠাৎ মিইয়ে পড়তে দেখে ঘাবড়েই গিয়েছিল অর্চনা। কামারশালার আগুনে তাতা গরম লোহাকে পিটিয়ে ইচ্ছে মতো বেঁকানো যায়, কিন্তু সেই লোহা ঠান্ডা হয়ে গেলে তাকে পিটলে বেঁকানো তো যায়ই না, বরং বেশি ঘা মারলে ভেঙে যাওয়ারই সম্ভাবনা বেশি। তাই ওকে শান্ত করবার জন্যে বুঝিয়ে বললে, আমার কথাটা পরে ভেবে দেখিস আদি, এতে তোর আমার দুজনেরই ভালো হবে। এর জবাবে আদিত্য বিষণ্ণ কণ্ঠে বলেছিল, আমার আর ভালো হয়ে দরকার নেই, তোরই ভালো হোক। এরপর আর দাঁড়ায়নি অর্চনা, ধীর পায়ে চলতে শুরু করেছিল। আর তখনই ওকে শুনিয়ে শুনিয়ে আদিত্য আবার বলেছিল, দেখে নিস, তোর বিয়ের দিন ঠিক আমি আত্মহত্যা করব, তারপর ভূত হয়ে বিয়েবাড়ির লণ্ডভণ্ড করে দেব। এ ঘটনা 6 মাস আগে। এই 6 মাসের মধ্যে আর বিরক্ত করেনি আদিত্য। শুধু মাঝে একদিন কি দুদিন ওই আত্মহত্যার কথাটা শুনিয়েছিল, সেটাকে নিছক ছেলে মানুষই বলেও ধরে নিয়েছিল অর্চনা। কিন্তু আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসে তার বারবার আদিত্যর কথাই মনে হয়েছে। তারপরে ওর মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। মনে হয়েছে ওর অশরীরী আত্মা যেন ছাদনাতলায় ঘুরে বেড়াচ্ছে, এখনই সব তছনছ করে দেবে। আর তখনই হাতটা কেঁপে গিয়েছে অর্চনার। মালা বদলের আগেই সে অজ্ঞান হয়ে গেছে।
এখন অবশ্য জ্ঞান ফিরেছে অর্চনার, কিন্তু ইচ্ছে করেই চোখ বুজিয়ে পড়ে আছে। ওদিকে তখন এতক্ষণে চাপা অসন্তোষটা বরপক্ষের অনেকেরই মুখ থেকে বেরোতে শুরু করেছে। বরকর্তা একটু রেগেই কন্যাপক্ষকে শুনিয়ে বলছেন, মেয়ের যে ফিটের রোগ আছে তা সে কথা আগে জানালেই হতো। এ ব্যামো তো সারাবার ব্যামো নয়। এ মেয়েকে নিয়ে গিয়ে আমরা কি করব? বিয়েটাকে বাতিল করবার জন্যেই মনে মনে গজগজ করতে লাগলেন পাত্রের জ্যাঠামশাই। আর ঠিক তখনই ডাক্তারবাবু এসে পৌঁছলেন। ওর পেছনে ডাক্তারের ব্যাগ হাতে আদিত্য। ভিড় সরিয়ে ডাক্তারবাবু বসলেন চেয়ার টেনে। ওষুধের ব্যাগ নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আদিত্য। ডাক্তারবাবু রুগীর নাড়ি দেখে চোখের পাতা টেনে ধরলেন। এবার চোখ খুলে তাকাতেই হলো অর্চনাকে। আর আদিত্যর সঙ্গে চোখাচুকি। আদিত্যর সঙ্গে চোখাচুকি হতেই ভয় চিৎকার করে অর্চনা চোখ বন্ধ করল। ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরে কাঁপতে লাগল ঠকঠক করে। আদিত্য ব্যাপারটা বুঝে তখন মনে মনে হাসছে, কিন্তু এক্ষুনি অর্চনার ভয়টা ভাঙিয়ে দেওয়া দরকার, নইলে এর শকে যদি হার্ট ফেল করে। তাই সকলকে হাত জোর করে বলছে, আপনারা সবাই একটু বাইরে যান, ডাক্তারবাবু একটু রোগীকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, বাইরে যান, রোগীকে ভালোভাবে পরীক্ষা করতে দিন। সবাই বাইরে যেতে আদিত্য ডাক্তারবাবুকে বলছে, একটু অপেক্ষা করুন, আমি ওর জ্ঞান ফিরিয়ে আনছি। বলেই অর্চনার সামনে বসে পড়েছে আদিত্য। তারপর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে খুব মিহি গলায় বললে, আমি আত্মহত্যা করিনি অর্চু, এখনো বেঁচে আছি। বিশ্বাস না হয় আমাকে ছুঁয়ে দেখ। বলে নিজেই ওর একখানা হাত ধরল। চোখ মেলে তাকালো অর্চনা। বোবা চাউনি। কিছু জিজ্ঞেস করবার জন্যে ঠোঁটজোড়া বার কয়েক নড়ল শুধু, কিন্তু শব্দ বেরোল না। আদিত্যই আবার সরব হল, বলল, মরতে দিলি আর কোথায়? সবে রেডি হচ্ছি, এমন সময় পাশের বাড়িতে ডাক্তারবাবুকে ডাকতে এলো তোর ছোট বোন প্রতিমা। ওকে জিজ্ঞেস করে সব জানলাম তো। ভাবলাম তোকে সুস্থ করে আবার বিয়ের পিড়িতে না বসিয়ে ও কাজটা সারি কি করে, তাই চলে এলাম ডাক্তারবাবুর সঙ্গে। অর্চনা ওর হাতের মৃদু চাপ দিয়ে বললে, থাক থাক, খুব হয়েছে। বাইরে তখন গোলমাল শুরু হয়ে গেছে। বরকর্তা বর আর বরযাত্রীদের নিয়ে বাড়ির বাইরে চলে গেছেন। বরদার গলা পাওয়া যাচ্ছে, ওদের বুঝিয়ে পথ আটকাবার চেষ্টা করছে। অর্চনা ডাক্তারবাবুর দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ডাক্তারবাবু, আপনি ওদের যেতে বলে দিন, আমি ওখানে বিয়ে করব না। ডাক্তারবাবু উঠে যেতেই আদিত্য বললে, এ কি করলি অর্চু? দাঁড়া, আমি গিয়ে ওদের বুঝিয়ে ফিরিয়ে আনি। অর্চনা ওর হাতটা খপ করে টেনে ধরে বলল, থাক, তোকে আর যেতে হবে না। এই বলে পালিয়ে যেতে চাস না? আদিত্য ঘুরে দাঁড়িয়ে অবাক দৃষ্টি ফেলে আধবোঝা গলায় শুধু বলল, অর্চু, অর্চু। দরজাটা ভেজানোই ছিল। বিয়েবাড়ির সবাই তখন বরপক্ষের আস্ফালন দেখতে ছুটেছে বাইরে। অর্চনা আদিত্যকে বুকের ওপর টেনে নিয়ে বলল, নাও নাও, হলো তো, দস্যি ছেলে কোথাকার। তখন ওইটুকুই। এই দস্যি ছেলের দস্যিপনা হাড়ে মজ্জায় উপলব্ধি করেছিল অর্চনা ফুলশয্যার রাতে। আদিত্যর আদরে আদরে তরতাজা অর্চনার সারা শরীর রক্তরাঙা হয়ে উঠেছিল। নতুন বডিতে ইঞ্জিন ফিট করে ঠাসা পেট্রোল নিয়ে স্টার্ট দিলে যেমন হয়, তেমনি বেগে শুরু হয়েছিল আদি অর্চুর পাড়ি। মসৃণ ভেজা ভেজা পথে সাঁ সাঁ করে এগিয়ে যেতে লাগল ওরা।
অনেক পথ পেরিয়ে অবশেষে পৌঁছালো মধুমোহনায়। শুরু হলো এক মধুর জীবন। সাহিত্যিক তারাজ্যোতি মুখোপাধ্যায় রচিত মনের ঘরে মন। শুনছিলেন আজকের গল্প সাহিত্যিক তারাজ্যোতি মুখোপাধ্যায় রচিত মনের ঘরে মন। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।